After a few days, I tried talking to a few of the guards. I gave them my number, the nicer ones. I tried passing my number to a few of the guards, but nothing helped. I managed to write on the toilet walls, not the wall, the portion which is right above the door once you enter the toilet. So I wrote there using one of the bones I kept. I think they used to give beef, and the bones would be there. So I broke and kept a piece of it, and I used to take notes of Quran or whatever I read in my room on the walls. And I also wrote my mother's number on that wall. And later, after I came out, I came to know that thankfully, Salim, who was next to my room number 2 for a few days next to me, when he got out, I think in October, November, December 2016, he went to Malaysia and he informed my family. মাঝে খুব কান্নাকাটি করতো। তো আমি রাত্রে একদিন স্বপ্নে দেখলাম যে আমাকে পুলিশ তাড়া করছে, আমি আমার বাড়ির পিছন দিয়ে ওয়াল টপ দিয়ে বের হয়ে গেছি। তো আমি এটা ওনাকে বলি, উনি আবার ওই যে আমার বাম পাশে যে ব্যক্তি ছিল ওনার সাথে ওই ফ্যান বন্ধ করার অবস্থায় কথা বললো, ওনার সাথে বললো যে সেলিম একটা স্বপ্ন দেখলো। তো তো উনি বললো যে এটা তো খুব ভালো সংবাদ, উনি খুব দ্রুতই মনে হয় মুক্তি পাবে। তো তখন উনি বললো যে টয়লেটের মধ্যে সব টয়লেটে, উনি বলছে যে ওনাকে যেই টয়লেটে নিয়ে গেছে ওইখানে উনি ওনার আম্মার নাম্বারটা লিখে রাখছিল। তো নাম্বারটা আমার এখনো মনে আছে। আমি কি নাম্বারটা বলবো আপনাকে? 017 140। ওই লিটন আর ওই ব্যক্তি কথা বলতো, আপনার নির্দিষ্ট একটা সময় আপনার ফ্যানটা একেবারেই বন্ধ করে দেওয়া হয়, এই সময় কথা বলতো। তারা ওয়ালের মধ্যে আঘাত করতো, আঘাত করার পর ওই পাশ থেকে কথা বলতো। ওনারা দরজার সামনে দাঁড়িয়ে, দরজার এখানে দাঁড়িয়ে, লিটন দরজার এখানে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলতো। তো আমি অনেক টয়লেটে ওনার নাম্বার দেখছি। তো উনি তখন বলল যে ওনার মা যেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে, ওনাকে কাফরুলের আশেপাশে কোথাও রাখা হয়েছে। উনি ওই লিটন আমাকে বলছে যে উনি ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার ছিলেন, এতটুকুই। মালয়েশিয়াতে আসার পরে আমি ওই নাম্বারে কল দিই, একজন বুড়া মহিলার সাথে আমার কথা হয়। উনি খুব কান্নাকাটি করে এবং আমাকে রিকোয়েস্ট করে আমি যেন ফোন না দিই। বললো যে আপনি যে ফোন দিচ্ছেন আপনি তো বিপদে পড়ে যাবেন। তো আমি বললাম যে কেন? বলছে যে আমাদের বাসার নাম্বার সব নাকি, ওনার বাসার নাম্বার নাকি সব গভর্নমেন্টের আওতায় ট্যাকিং করা নাকি, উনি এটা বললো আমাকে। আমি বলছি যে আমি দেশের বাইরে থেকে, আর আমি তো কোনো অপরাধী না, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। সেলিম যে নাম্বারটাতে কল করে ওই ইংলিশ মিডিয়াম টিচারের মায়ের সাথে কথা বলেছিলেন, সেই নাম্বারটাতে আমরাও কল করি এবং নিশ্চিত হই যে সেটা তেহজিব করিমের মা মুমতাজ করিমের নাম্বার। 2016 সালের মে মাসে ঢাকা বিমানবন্দর থেকে তেহজিব করিম নিখোঁজ হন। 3 বছর পর 2019 সালের মে মাসে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং অভিযোগ আনা হয় যে তিনি জিহাদি সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিলেন। আমরা ধরে নিচ্ছি যে এই এতগুলো দিন তিনি রাষ্ট্রীয় হেফাজতে গুম ছিলেন। এখানে একটা প্যাটার্ন লক্ষণীয়। Thankfully, my GD was done. My ex-wife did my GD, and yeah, she basically in that GD she gave everything. Initially, the airport police did not want to take the GD. I even gave you an audio recording of that in that same Dropbox folder. They didn't want to do the GD. Later on, they did it. It was not even mentioned in my case that I disappeared. So they put a false case on me like others. Wherever you're released, like I was there from 2016 to 2019. They said they picked me up from a mosque. And then they kept me in the DB office for 2 days. ঢাকার গ্রিন রোডের এই বাড়ির মালিক করিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক, মুক্তিযুদ্ধে ক্র্যাক প্ল্যাটুনের সদস্য জয়নুল করিম, যিনি একবার সুনামগঞ্জ থেকে বিএনপির পক্ষে এমপি নির্বাচন করেছিলেন। তার ছোট ছেলে তেহজিব করিম। স্কলাস্টিকা স্কুল থেকে A-লেভেল পাশ করা তেহজিব করিমের বড় ভাই আতিফ করিম 2001 সালে ইংল্যান্ডে একটি ভবন থেকে পড়ে মারা যান। মেজ ভাই রাজীব করিম ব্রিটিশ এয়ারওয়েজের আইটি বিভাগে কাজ করার সময় 2010 সালে আল কায়দা নেতা আনোয়ার আল আওলাকির সাথে যোগাযোগ, জঙ্গিদের জন্য অর্থ সংগ্রহ আর বিমানে বোমা রাখার ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেপ্তারের পর 30 বছরের সাজা হয়। রাজীব যখন গ্রেপ্তার হন তখন তেহজিব ইয়েমেনে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। সেখানে তিনি ভিসার মেয়াদ শেষ হবার পরও অবস্থান করার কারণে 8 মাস আটক থাকেন বলে জানান তার বাবা। জয়নুল করিম জানান, বছর 10 আগে তেহজিব করিম ধর্মীয় নানা বিষয়ে অনেক গোঁড়ামির কথা বললেও 2010 সাল থেকে নিজেকে বদলে ফেলেন। সে কিছুটা ইসলামিক মাইন্ডেড, কিছুটা বেশি হয়ে গেছিল, যেগুলো সে ধীরে ধীরে নিজের কন্ট্রোলে নিয়ে আসে। ঢাকায় তেহজিব ইংরেজি ভাষা শিক্ষার কোর্স IELTS এর শিক্ষক হিসেবে কাজ করতেন। এ বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে এবছরের মার্চ মাসে তিনি থাইল্যান্ডে যান। 17 মে রিজেন্ট এয়ার থেকে দেশে ফিরে ইমিগ্রেশন পার হবার পর
ঢাকা এয়ারপোর্ট থেকে নিখোঁজ হয়ে যান তিনি। তার বাবার দাবি, তেহজিব কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল না। তো লাস্ট আমরা যখন খবর পাই ড্রাইভার যে আমারে স্যার এতটা সময় ফোন করছে, দ্যাট ইজ 5:30 দিকে, যে তুমি গেটে থাকো, আমি লাগেজ নিয়ে বেরোচ্ছি। এই থেকে সে মিসিং। যে গভর্নমেন্ট চাইলেই তার খোঁজ বের করতে পারবে সে কোথায় আছে, এবং এই ছেলে যে কোনো দিনই কোনো পলিটিক্সে ইনভলভ হবে না এইটুকু আমি জানি, কারণ তার মধ্যে ওই এটাই নাই। র্যাবের পক্ষ থেকে করা নিখোঁজ ব্যক্তিদের প্রথম তালিকায় তেহজিব করিমের নাম ছিল 24 নম্বরে, কিন্তু নতুন 68 জনের তালিকায় এই নাম নেই। পুরো বিষয়টি নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। র্যাব এই বিষয়ে কিছু বলেনি, তবে পুলিশ বলছে তারা তেহজিব করিমকে খুঁজছে। তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং এই জন্য আমরা তাকে দীর্ঘদিন যাবতীয় খুঁজছি। আমরা তাকে গ্রেপ্তার করব। পারভেজ রেজা, 71, ঢাকা।